পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে সরে যেতে চাই। রাজনীতি নিয়ে এই সরকারের কোনো উচ্চাভিলাষ নেই। আমাদের একটাই লক্ষ্য, এখন যেটুকু সময় লাগে, তবে আমরা স্পষ্টভাবে জানি না যে কবে নাগাদ নির্বাচন দেওয়া সম্ভব হবে, কারণ কতগুলো কমিশন কাজ করছে, তাদের প্রতিবেদন পেলে আমরা বুঝতে পারবো কত তাড়াতাড়ি আমরা করতে পারবো। আমি জাহিদ ভাইকে এই প্রশ্নটা করব যে আপনাদের কাজের অগ্রগতি কি, কিন্তু আপনার কাছে জানতে চাচ্ছি প্রথম অংশ নিয়ে, যে আসলে একটু কি সরকার তার অবস্থান থেকে সরল? সরকার অবস্থান থেকে সরেছে না সরে এটা আমি বলবো না, তবে ওনার যে স্টেটমেন্টটা এসছে আমি মনে করি এটাকে যথার্থ এই কারণেই যে বাংলাদেশে গত 15 বছর যাবৎ নির্বাচন নিয়ে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন বা গণতান্ত্রিক বিশ্ব বলেন, তারা সবসময় কিন্তু এ ব্যাপারে অত্যন্ত কনসার্ন ছিল এবং সবসময় বলে এসছে যে বাংলাদেশে একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন তারা চাই। এটা সবসময় তারা বলে এসছে। স্বাভাবিক এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বিশ্ব, ইউরোপীয় ইউনিয়ন বলেন, আমাদের কমনওয়েলথের যিনি আপনার ব্রিটিশ মন্ত্রী বলেন বা মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, যারা গত 15 বছর যাবৎ এই বিষয়গুলো সবসময় বলে এসছে, তারা তাদের অবস্থান থেকে তো আমার মনে হয় না যে তারা পরিবর্তন হয়েছে। তারা এখনও চাই যে বাংলাদেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক, পাশাপাশি বাংলাদেশের জনগণের মধ্যে একটা জাতীয় ঐক্য গড়ে উঠুক, যে বাংলাদেশে যেন একটা গণতান্ত্রিক চর্চা, সংবিধানে আমাদের যে মত প্রকাশের স্বাধীনতা, আমাদের সভা সমাবেশের স্বাধীনতা, এই জায়গাগুলো যেন অক্ষুণ্ণ থাকে। ব্রিটিশ উপমন্ত্রীও একই আশাবাদ জানিয়েছেন। এই জায়গাগুলো শুনেন, মত প্রকাশের স্বাধীনতা যদি আপনি অহেতুক হস্তক্ষেপ করেন, তাহলে কিন্তু সেখানে ক্ষুদ্র এক গোষ্ঠীও হলো সেটাই কিন্তু একটা ভিন্ন প্রতিক্রিয়া তৈরি হয়। প্রয়োজন তো নাই। আমার কথা হচ্ছে যে রাষ্ট্রের মধ্যে জাহিদ ভাই যেটা বলছিল যে আমাদের মত প্রকাশের জায়গাগুলো দিতে হবে, তারপরে এর মধ্যে থেকে আপনি কতটুকু গ্রহণ করতে পারবেন, কতটুকু অ্যাকোমোডেট করা সম্ভব, সেটা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে। এবং বাংলাদেশের মতো একটা দেশে এখানে 18 কোটি মানুষ, এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, বিভিন্ন উপজাতিরা আছে, পার্বত্য চট্টগ্রাম আছে, সবগুলোকে নিয়েই তারপরে ধরেন যে আমাদের নদী, নালা, খাল, বিল, সমুদ্র সব কিছু আছে। এই সমস্ত কিছুকেই কিন্তু আপনাকে, প্লাস আমাদের পাশে বৃহৎ প্রতিবেশী আছে, তারপরে এখানে আর একটু দূর প্রতিবেশী চায়না বৃহৎ শক্তি, তারপরে আরও দূর রাষ্ট্র যাদের বাংলাদেশ নিয়ে ইন্টারেস্ট আছে, মার্কিন যুক্তরাষ্ট্র বা আমাদের ব্রিটেন, তাদেরও একটা ইন্টারেস্ট আছে। তো সুতরাং এত কিছুকে বাংলাদেশ সত্যিকার অর্থেই আপনার অ্যাড্রেস করে বাংলাদেশকে একটা সুস্থ পরিবেশে নিয়ে যাওয়া কিন্তু বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার। তো এই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে অন্তর্বর্তী সরকার যেটা যত দ্রুত সম্ভব, এখানে কোনো মানে কথার মধ্যে কোনো দীর্ঘসূত্রিতা রাখার কোনো অবকাশ নাই। আমি স্পষ্টভাবে বলছি যে যত দ্রুত সম্ভব সংস্কারের ব্যাপারে 31শে ডিসেম্বর রিপোর্ট প্রকাশ করা হবে। রিপোর্ট প্রকাশ করার পর এর সাথে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে। এখনও হয়তো হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর যেটুকু সম্ভব আপনার আপাতত আপনার একটা ঐক্যমতের জায়গায় এসে আপনার সেই জায়গা থেকে আমাদের যাত্রা শুরু করতে হবে। এবং আমি মনে করি যে এখন যে আমরা সংকটময় সময় অতিক্রম করছি, সংকট তো শেষ হয়ে যায়নি। এখনও অধিদপ্তর বলেন, সচিবালয় বলেন, প্রশাসন বলেন, বিচার বিভাগ বলেন, কোনো জায়গায় কিন্তু এখনও সঠিকভাবে আমরা এখনও দাঁড় করাতে পারিনি। এটা এখনও চলছে। তার মানে গত 15 বছরের যে মাইন্ড সেট আপ নিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়েছে, এটা তার সম্পূর্ণ বিপরীতমুখী জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে মেধাবী, যোগ্য, উপযুক্ত ব্যক্তিদেরকে এটা আমাদের মধ্যে আসতেই হবে। যে এই বাংলাদেশে আপনার যারা বিভিন্ন ক্যাডার সার্ভিসের মধ্যে যাবে, সেখানে জামাত ইসলামের লোক থাকবে, আওয়ামী লীগ সমর্থিত লোক থাকবে, বিএনপি সমর্থিত লোক থাকবে, ছাত্র ইউনিয়নের লোকরা থাকবে, ছাত্রদের মধ্যে যারা ভিন্ন মতামত পোষণ করছে তাদের মধ্যে মেধাবী ছাত্ররাও থাকবে। তাদেরকে আপনাকে অ্যাকোমোডেট করতে হবে। ভিন্নমত বলে তাদেরকে আপনি অবমূল্যায়ন করলেন, এটা আমার মনে হয় যে রাষ্ট্রকে একটা লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য এটা অন্তরায় হবে না। তো এইটার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উনি যথেষ্ট ম্যাচিউরড মানুষ, বুদ্ধিমান মানুষ, এবং আমি ওনার গ্রহণযোগ্যতা জাতীয় আন্তর্জাতিকভাবে অনেক বেশি। আমরা রাজনৈতিকভাবে এটা বারবার বলে আসছি। আমি মনে করি যে যত দ্রুত সম্ভব রাষ্ট্রীয় নির্বাচনের জন্য সংস্কারের ব্যাপারে উনি বলবেন, আমি বলে নিচ্ছি একটু। দেখেন যে নির্বাচন কমিশন যে সংস্কারের কথা বলা হচ্ছে, নির্বাচন কিন্তু আমাদের বিগত পাকিস্তান আমল থেকে হয়ে আসছে। এখানে সংকটটা কি, আমাদের আইনের কাঠামো আছে কিন্তু প্রয়োগ নাই। আপনার যে প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়, যদি এই অপরাধগুলোর সাথে যারা জড়াচ্ছে, প্রশাসনের লোকই হোক, মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করে, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার হোক, রাজনৈতিক দল যারা অপরাধ করে, তাদেরকে আইনের প্রয়োগে আপনি আইনের দ্রুত প্রয়োগ করেন।
তাহলে দেখবেন নির্বাচন অবাধ সুষ্ঠু। এটাই তো আমাদের প্রত্যাশা। এখানে আহামরি এমন কোনো সংস্কার করে আপনি রাতারাতি কোনো বড় পরিবর্তন আনতে পারবেন না। আমরা সংবিধানের ক্ষেত্রে যেটা আমি শেষ করে দিচ্ছি, সংবিধানের ক্ষেত্রে ত্রয়োদশ পর্যন্ত কিন্তু একটা মোটামুটি ঐক্যমত ছিল। জি, এই পঞ্চদশে এসে শেখ হাসিনা ধরেন তার পিতাকে নিয়ে এসছে এমন একটা জায়গায় যে কোনো কিছু এগুলো পরিবর্তন করা যাবে না, সংবিধানে একটা অসঙ্গতি তৈরি করেছিলেন। তো সেই জায়গাগুলো বাদ দিয়ে যে জায়গা পর্যন্ত আমাদের এই 2006 সালের পুরো পর্যন্ত মোটামুটি আমরা ঐক্যমতে ছিলাম, সেই জায়গার মধ্যে সংবিধানের আর যেসব জায়গাগুলো সংস্কার করা প্রস্তাব করা সম্ভব, আমার মনে হয় সেই জায়গাগুলো ভাবলে এটা খুব বেশি জটিল বিষয় আমি মনে করি না। ক্লিয়ার। জাহিদ ভাই, একটু প্রশ্নটাও হারুন ভাইয়ের বক্তব্যের পর আরেকটু বড় হয়ে গেল, তারপরে ছোট করে করি। যে প্রথম প্রশ্ন হচ্ছে যে আসলে সংস্কার প্রক্রিয়া শেষ হয়ে গেলে, যেটি আমি শুরুতেই বলছিলাম,